আমার সামনে সেলামের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। ঘণ্টা তিনেক বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীর অলিগলি প্রধান সড়ক, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ। আবারও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন। কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের পর এবার ছাত্রদের ভোটাধিকার আদায়ে মাঠে নামার আহ্বান বিএনপির। কর্মসূচির নামে দুর্ভোগ তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি আওয়ামী লীগের। বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরানোগুলো অচল, নিরাপত্তাহীন যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এবং পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে আঙ্গুল ফুলে কলা গাছ ময়মনসিংহের সাখাওয়াত সায়েম। চলাফেরা করেন দামি গাড়িতে, গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিন। ভাগ্য আর কবে খুলবে? হাজারো প্রকল্পের ফিরে বারবারই উপেক্ষিত নগরের জলাবদ্ধতা। সকালের ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলো। সকাল পেরিয়ে বিকেল গড়ালেও হাঁটু পানিতে তলিয়ে আছে বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজটে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। নগরবাসী বলছেন, এ দুর্ভোগ দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল। এ যেন ইট পাথরের নগরীর বুকে খালের প্রবাহ। কোমর পানি মারিয়ে প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষের চলাচল। শুক্রবার সকালে মাত্র ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুধু নিউ মার্কেট নয়, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়কে বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ। বিকল হয়ে পড়ে যানবাহন, আর এতে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৃষ্টি হইলেই আমরা এইভাবে হইতেছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। দুইটা লোক আমার সামনে সেলামের তলে ঢুকে গেছে, মোবাইল সহ জিনিসপাতি সহ লই টানি উড়াইছি। শান্তিনগর মোড়ে ওখানে গাত্তা ছিল, গাত্তার মধ্যে পড়ে গেছিল। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? 93 থেকেই আসি এই এলাকায়, এই 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসা অনেকে রাজধানীর চিত্র দেখে অবাক হন। জলজটের কারণে হাসপাতালে রোগী নিতেও চরম দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। অনেকে আবার ফিরে যেতে বাধ্য হন। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। বেলা 12টার দিকে বৃষ্টি কমলে মূল সড়কের পানি সরে গেলেও রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে জমে থাকে পানি। ড্রেন উপচে কিছু এলাকার মানুষের ঘরের ভেতর ঢুকে পড়ে ময়লা পানি, ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। এলাকাবাসী ক্ষোভ ছাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। খাল বোঝাই তো, যদি আমাদের এই পানিটা ড্রেন দিয়ে নাই যেতে পারে, তাহলে আমাদের এলাকাটা কিভাবে পরিষ্কার হবে? এই এলাকাত কোনো কাজ হয় না। আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মোলায় নিয়ে চলে যায়। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন বলেও দাবি নগরবাসীর। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। যারা খাল দখল করছে, দখল করে খাল বুঝাই দিছে, মাটি ফেলাইয়া পানি যাইতে পারে না। আমরা এই যে পানির তলে তলাই রইছে, এটি কি দেন? জলাবদ্ধতায় শুধু মানুষ নয়, বিপাকে পড়ে প্রাণীকুলো, আশ্রয় নেয় উঁচু স্থানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। খোদ রাজধানীতেই এই অবস্থা। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এই ভোগান্তির অন্যতম কারণ। তাই দায়িত্বশীলদের জনগণের ভোগান্তি কমাতে হতে হবে আরও বেশি সচেতন, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং গ্রিন রোডে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি শুরুতেই যাচ্ছি ধ্রুবর কাছে।
বৃষ্টি থেমে গেছে প্রায় 5 ঘন্টা, তবুও এখন মিরপুর 13-র 22টি এলাকায় এখন পর্যন্ত কিন্তু পানি নামেনি। আমরা দেখতে পেয়েছি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন, কেননা বৃষ্টি 5 ঘন্টা থেমে গেলেও তাদের ঘরের ভেতরে এখন পানি। আমরা দেখতে পেয়েছি এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের, তারাও বেশ বিপাকে পড়েছেন। তারা বলছিলেন যে আজকে সকাল থেকে তাদের অনেকেরই বিক্রি তেমনটা হয়নি। পাশাপাশি এই এলাকার মানুষ যারা এই এলাকায় বসবাস করেন তারা অনেকটা সুপেয় পানির সংকটে পড়েছেন। যেহেতু এই জলাবদ্ধতা হলেই পানির একটা প্রশ্ন আসে, তারা কোন পানিটা পান করবেন। সুতরাং তারা যে পানি জমিয়ে রেখেছিলেন বৃষ্টির আগে সেই পানিটাই পান করছেন এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তাদের কোনো পানির ব্যবস্থা নেই, অর্থাৎ তারা যে পানিটা খাবেন সেই পানির এখন কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি তাদের রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় এখন পর্যন্ত পানি আটকে আছেন। আমরা এলাকার অনেককে দেখেছি যাদের ঘরে পানি উঠে গিয়েছে এবং তারা এই এলাকা, অর্থাৎ যে ঘরে অবস্থান করেন সেই ঘরগুলো ত্যাগ করে যেই এলাকা একটু উঁচু সেই উঁচু এলাকায় অবস্থান নিয়েছেন এবং বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে নিচের তলা অনেকটাই ডুবে গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছেন এবং পার্শ্ববর্তী একটি মসজিদে আমরা দেখেছি, যেহেতু আজকে জুম্মার দিন ছিল, সেই মসজিদটিতে আজকে জুম্মার নামাজ পর্যন্ত হয়নি পানির কারণে। কিছু কিছু এলাকা একটু উঁচু এবং পানি যেহেতু একটু কমেছে, দেখা যায় যে অনেকেই এখন পর্যন্ত যে বিছানার উপর আশ্রয় নিয়েছেন এবং দামি সামগ্রী যেগুলো ঘরে রয়েছে, রেফ্রিজারেটর রয়েছে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী যাদের ঘরে রয়েছে তারাও কিন্তু বলছিলেন যে তারা তাদের বিছানার উপর এসব ইলেকট্রনিক্স সামগ্রী উঠিয়ে কিছুটা বাঁচার চেষ্টা করছেন। কিন্তু সব কিছু মিলিয়ে এসব এলাকায় যারা বসবাস করেন তারা অনেকটাই স্বল্প আয়ের মানুষ। সব কিছু মিলিয়ে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েছেন, কেননা যেহেতু বৃষ্টির পানি ওঠার সময় তারা বুঝতেই পারেননি এতটা পানি উঠবে, সুতরাং তাদের যে মূল্যবান সামগ্রী, তাদের অনেকেরই মূল্যবান সামগ্রী কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে এলাকার যারা স্থানীয় লোকজন আছেন, নগরবাসী বলছেন যে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার কারণেই এমনটা ঘটেছে। অনেক উন্নয়ন হলেও এই এলাকার যে জলাবদ্ধতা নিরসনে যে কার্যকরী পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু আসলে কেউই নেননি। সুতরাং এই কার্যকরী পদক্ষেপের অভাবে এলাকার পার্শ্ববর্তী যে খালগুলো রয়েছে সেই খালগুলো ধীরে ধীরে ভরাট হয়ে গেছে এবং পানি জমার পর পানি নামার যে ব্যবস্থা, অর্থাৎ পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেই। সুতরাং এই জায়গায় সব কিছুই ভেঙে পড়েছে এবং চূড়ান্ত ভোগান্তিতে আছেন এই এলাকার মানুষ। শুধুমাত্র মিরপুরের যে এমন অবস্থা তা নয়, মিরপুরের ভেতরের সড়কগুলোর যে অবস্থা তা নয়, সারা ঢাকা জুড়ে যে মূল সড়কগুলো রয়েছে সেই মূল সড়কগুলোতেও কিন্তু পানি জমে আছে। সে খবর জানতে আমরা একটু যাব গ্রিন রোডে, সেখানে আছে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকে টানা বৃষ্টি বেলা 12টার দিকে শেষ হয়ে গেলেও এখন বাজে বিকেল 5টা, কিন্তু এখন পর্যন্ত রাজধানীর যে বৃষ্টির রেশ, অর্থাৎ যে জলবদ্ধতা, সেই জলবদ্ধতা এখনও রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে। যেমন এই মুহূর্তে আমি আছি রাজধানীর গ্রিন রোডে। এই গ্রিন রোড এলাকায় একদিকে হচ্ছে ল্যাবেইড হাসপাতাল এবং রোডের আরেক মাথায় হচ্ছে পান্থপথ মোড়। এই পুরো রাস্তাটা জুড়েই এখানে হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত রয়েছে। যেমন এই মুহূর্তে আমি আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই হাসপাতালের সামনে কোমর পর্যন্ত পানি, যার কারণে এখানের যেই রোগী আছেন, যে রোগীর স্বজন আছেন, তারা তাদের প্রয়োজনে যে বাইরে বের হবেন, তারা সেই বাইরে বের হতে পারছেন না। তাদের খাওয়া দাওয়া কিংবা ওষুধপত্রের যেই প্রয়োজনগুলো, সেগুলোর জন্য তারা বের হতে পারছেন না। আমরা বেশ কয়েকজন রোগীকে এখানে ঢুকতে এবং বের হতে দেখেছি। তো যারা ঢুকছিলেন তারা অ্যাম্বুলেন্স দিয়েই ঢুকছিলেন, কিন্তু যেহেতু এখানে পানি জমে রয়েছে তাই অ্যাম্বুলেন্স ঢোকা এবং অ্যাম্বুলেন্স বের হওয়া দুই ক্ষেত্রেই মেডিকেলের সামনে দেখা যাচ্ছে জটলা দেখা যাচ্ছে এবং অন্যান্য যেসব গাড়ি আছে, যেমন রিক্সা, প্রাইভেট কার কিংবা বাইক, সেগুলো এই পানির মধ্যে কোথাও আটকে যাচ্ছে, কোথাও থেমে যাচ্ছে এবং এই রাস্তার বেশ কিছু জায়গায় যে খানাখন্দ, যে গর্ত রয়েছে, সেই গর্তে আমরা বাইক বা হচ্ছে রিক্সা বেশ কয়েকবার পড়ে যেতে দেখেছি। যে তখন সেখান থেকে আবার যে তারা সেখান থেকে উঠে তারা যাবেন, সেখানে তাদের ভোগান্তি পোহাতে দেখেছি। এবং এই হাসপাতালে যে রোগী যারা আছেন, যারা মোটামুটি চিকিৎসা নিয়ে এখন বাসায় চলে যাবেন, তারা যেহেতু এখানে রিক্সা দিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিলেন, তখন আমরা
তাদের সাথে কথা বলেছি যে এমন একটা পরিস্থিতিতে তারা কারো হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, এমন একটা পরিস্থিতিতে তারা যে যাচ্ছেন, তারা বলছেন যে এই তাদের আবারও কোনো ধরনের তাদের দুর্ঘটনা ঘটে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান আছেন। কিন্তু এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে এরকম পানি এখানে নিয়মিতই জমে, যদিও সিটি কর্পোরেশন এবার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবার কোথাও পানি জমবে না, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে পানি জমবে। তো এলাকাবাসীর দাবি যে সিটি কর্পোরেশনের কর্মীরা যতক্ষণ পর্যন্ত না এসে ড্রেন লাইন পরিষ্কার করবেন ততক্ষণ পর্যন্ত এখানের পানি এভাবেই জমে থাকবে। তো গ্রিন রোড থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কোটা সংস্কারের দাবিতে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। টানা 12 দিন ধরে রাজপথে তারা। বিকেল 4টা থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত ক্যাম্পাসগুলো। সরকার কোটা নিয়ে নানা টালবাহানা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। তাদের দাবি, আন্দোলন দমাতে নানা অপপ্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মারমুখী আচরণের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের পর এবার শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে করে মেধাশূন্য হয়ে যাবে রাষ্ট্র। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ার করে বলেছেন, কোটা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা মেনে আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক দাবি করা বিএনপি তার সমর্থন দেয় আনুষ্ঠানিকভাবে। এবার কোটা সংস্কারের পাশাপাশি ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানালেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে শ্রেণীকক্ষে ফেরা উচিত শিক্ষার্থীদের। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকার বিরোধীরা নানা পক্ষের উপর ভর করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় অচল সব। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের প্রযুক্তি বিভাগ না থাকায় এই সেবা দিতে পারছেন না তারা। তবে রেল সচিব দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। নাজমুস সালেহির রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পূর্ণ হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কী অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। দেখলাম যে একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। সিসিটিভির সংযোগ কেবল, মনিটরিং স্ক্রিন বিকল হয়ে পড়ে আছে। ফলে আগের মতোই নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন যাত্রীরা। সিসিটিভি যে মনিটরিং হয় এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাকেজ ছিনতাই, পকেট মারে, তারা জানবে যে সিসি ক্যামেরা সচল আছে,
তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। সিসি ক্যামেরাগুলো দেখেছি, এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। সিসিটিভি কোচের সাথে ফিক্সড করাইল, তো আমাদের কোনো রুমে মনিটর নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। যেটা ইনবিল্ট আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা চায়না এবং কোরিয়া থেকে 250-300 মতো কোচ, তো সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয় আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রে গ্রেফতার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখাওয়াত ও সায়েমের নামও আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহোদর হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। চড়েন দামি প্রাইভেট কারে, জীবনযাপনেও আভিজাত্যের ছাপ। অপরাধে নাম আসায় হতবাক এলাকাবাসী। যদিও পরিবারের দাবি তাদের বাড়ি গাড়ি সবই হয়েছে ব্যবসার টাকায়। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। নতুন বাজারের 500 মিটার দক্ষিণে সাখাওয়াতদের বাড়ি। বাবার ভিটাতে আছে পুরনো আধা পাকা ঘর, কেউ থাকেন না বাড়িতে। স্থানীয়রা জানান 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে তার দোকান। থাকেন আকুয়া বাইপাস এলাকায় ভাগ্নির বাসায়। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে 1 যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। বছর দেড়েক ব্যবসা করে সুবিধা করতে পারেননি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। সেখানে শুরু করেন ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা। আরো বেশি 7 স্টেজ। গত ঈদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইছিল বাড়ি, এই সময় ওরা গাড়ি লিয়ে আইছি। এই ধরনের কাজে জড়িত আছি, এটা তো অবাকের বিষয়। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। চড়েন সাদা রঙের প্রাইভেট কারে, প্রায়ই ভ্রমণ করেন বিভিন্ন দেশও। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে অন্ত লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শরীয়তপুরের জাজিরায় চলছে পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি নদী তীরের মানুষ। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। বড় নৌযান থেকে নদী তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। পাশেই বড় এলাকা জুড়ে তৈরি হচ্ছে ব্লক। চলতি বছর 17 মে শুরু হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে 0 পয়েন্ট থেকে বড়কান্দি ইউনিয়ন পর্যন্ত 8.67 কিলোমিটার নদী তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। দ্বিতীয় ধাপে ব্লক ডাম্পিং ও তৃতীয় ধাপে ব্লক প্রেসিং এর মধ্য দিয়ে শেষ হবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ। প্রতিদিন 1400 শ্রমিক 22 থেকে 25,000 জিও ব্যাগ ডাম্পিং করছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। অনেক চেষ্টা সাধনার পর আমাদের স্থানীয় একটা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। এই বেড়িবাঁধ
কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ভাঙনের কোনো ভয় থাকবে না। আমাদের বেড়িবাঁধ কাজ আরম্ভ হয়ে গেছে, আমরা আনন্দিত। যত দ্রুত এই বেড়িবাঁধের কাজটি কমপ্লিট হবে আমরা তত দ্রুতই আমরা এই নদী ভাঙন থেকে রক্ষা পাবো। নির্ধারিত সময় 2026 সালের 31 জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। জিও ব্যাগ ডাম্পিং করার পরপরই আমরা ব্লক ডাম্পিংয়ে চলে যাব এবং আমরা আশা করছি যে আগামী 30 জুন 2025 সালের মধ্যে এখানে দৃশ্যমান ব্লক প্লেসিংয়ের কাজটা আমরা শেষ করতে পারবো। এলাকাবাসী হচ্ছে দীর্ঘদিনে তাদের যে ভাঙন, সে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে, তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, তাদের আর্থসামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নটা হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তাদের বৃদ্ধি পাবে। জাজিরার পদ্মা নদী রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 860 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে আগুন, 70 থেকে 80 টাকার নিচে নেই কোনো সবজি। কাঁচামরিচের কেজি ঠেকেছে 300-র ঘরে। সিন্ডিকেটের আধিপত্যে থামানো যাচ্ছে না আলু ও পেঁয়াজের দর। ডিমের দাম কিছুটা কমলেও চড়া সব ধরনের মাছের দাম। শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ রাজধানীর বাজারগুলো চলাচল অনুপযোগী। এমন অবস্থায় ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বাজারে পণ্যের সরবরাহ কম। কোনো সবজি মিলছে না 70 টাকার নিচে। করলার কেজি পার করেছে সেঞ্চুরি, আর কাঁচামরিচের ঝাঁজ ঠেকেছে ট্রিপল সেঞ্চুরিতে। বাজারে আসলে 120 টাকার নিচে কোনো সবজি নেই। প্রচুর দাম, আগে যা ছিল তার চেয়ে এখন 20 থেকে 30 টাকা কেজি দরে দাম বেশি। বটবটি 80 টাকা, 100 টাকা, করলা 100 টাকা, 80 টাকা। বর্তমান বাজারে 80-70-এর নিচে কোনো সবজি নেই। এদিকে ক্রেতার চাহিদার দুর্বলতাকে পুঁজি করে সিন্ডিকেটের দৌরাত্ম্য আলু পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজ বাজারে থাকলেও স্বস্তি নেই দামে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আর আলুর দর 65 থেকে 70 টাকা। পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বগতি, 2 কেজির জায়গায় 1 কেজি কিনে খাইলেও খাইতে হয়। ইন্ডিয়া বলে পেঁয়াজের দাম কম আছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম না। 1 কেজি আলু আমরা কিনছি আজকে 49 কেজি, ব্যস্ত আছি কত করে 54 টাকা। আলুটা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা বাড়তে বাড়তে আজকে 65 টাকা হয়ে গেছে। 2 সপ্তাহ আগেও 155 থেকে 160 টাকায় বিক্রি হয়েছে 1 ডজন লাল ডিম। সরবরাহ বৃদ্ধি হওয়ায় ডজন প্রতি কমেছে 15 থেকে 20 টাকা। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে আকাশ ছোঁয়া মাছের দামে। সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা বেড়েছে চিংড়ি, ইলিশ সহ পাবদার দাম। বাজারে এত দামের মাছ নিয়ে আইছি, কাস্টমার নাই। সারা বাজারে মাছের দাম একটু বেশি আগের থেকে, আজকে বৃষ্টির জন্য আরেকটু বেশি বাড়ছে। লাল ডিম 145 টাকা ডজন হয়েছে, সাদা ডিম 135-40 টাকা ডজন হয়েছে। তবে উচ্চ মূল্যে স্থির আছে ব্রয়লারের দাম। রাজধানীর কারওয়ান বাজারে কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। লেয়ারের কেজি 300, আর দেশি মুরগির জন্য গুনতে হবে 550 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ভারতে বছরের সবচেয়ে আলোচিত রাজকীয় বিয়ের অনুষ্ঠান। এতে অংশ নেওয়ার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, বলিউড, হলিউড তারকা, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে বিশ্বের গণ্যমান্য ব্যক্তি। বিবাহপূর্ব একের পর এক নানা আয়োজন। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ। বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর শুক্রবার গাঁটছড়া বাঁধছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। চলছে ঐতিহাসিক ও রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো এই বিয়েতে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের সব সেলিব্রিটিদের। এরই মধ্যে পৌঁছেছেন অনেকেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব স্থানীয় সময় দুপুর 3টা থেকেই শুরু। রাত 8টায় মালাবদল অনুষ্ঠান, আর 7 পাকে বাঁধার মূল বিয়ের সময় রাত 9:30টায়। হলিউড রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন কোর্টনি কার্দাশিয়ান, স্যামসাং চেয়ারপারসন জে.ই. লি, সাবেক যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বরিস জনসন পৌঁছে গেছেন মুম্বাই। ভারতের ধনকুবের ছোট ছেলে অনন্ত আম্বানির গাঁটছড়া বাঁধার দিন। এই বিশেষ আয়োজনে উপস্থিত ভারতের তুখোড় মহিলা রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিও। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক নিক জোনাসও মুম্বাই বিমানবন্দরে এসে নেমেছেন। আরও উপস্থিত শাহরুখ খান, সচিন টেন্ডুলকার ও তার স্ত্রী এবং হানি সিংও। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, উপস্থিত থাকবেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিলারি ক্লিন্টন, টনি ব্লেয়ার, ডেভিড বেকাম সহ বিশ্বখ্যাত তারকারা। রোববার হবে আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অর্জিতা শেজিন, সময় সংবাদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপের জন্য ইতালিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্ষমতাসীন মেলোনি সরকার। তাদের প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
2022 সালে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি। ক্ষমতায় আসার পর দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপে দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে তার সরকার। ইতালিতে অবৈধ ইমিগ্রেশন নিয়ে কঠোর নীতি গ্রহণ করলেও মেলোনির শাসনামলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্পন্সর ভিসার ঘোষণা আসে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে দেশটির ক্ষমতাসীন সরকার। কেউ কেউ বলছেন বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। জার্মান, ফ্রান্স আমাদের প্রাইম মিনিস্টার জর্জ মেলোনির মতো এত ভোট পায় নাই, এবং নিশ্চয়ই এটা পিছিয়ে তার ভালো যে কাজটি করছে তার জন্য এই রেজাল্টটা সে পাইছে। আমরা আশাবাদী যে আমাদের বিদেশিদের জন্য উনি আমাদের জন্য কিছু করবেন। তার নেওয়া পদক্ষেপগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করেছে। আমরা আশা করি মেলোনি সরকার আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করবে এবং এই কর্মসূচি আমাদের জন্য কল্যাণমুখী হবে। শুধু দেশটিতেই নয়, ইতালির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইউরোপের জন্য। বিশেষ করে চলতি বছরের জুন মাসে ইইউ পার্লামেন্ট নির্বাচনে মেলোনির কট্টরপন্থী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি এককভাবে প্রায় 29% ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে। এরপর থেকে নেতৃত্বগুণে ইউরোপের অন্যতম নেতা হয়ে উঠেছেন মেলোনি, এমনটাই মনে করেন অনেকেই। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। কোপা আমেরিকায় কলম্বিয়া আর্জেন্টিনার ফাইনালে দায়িত্ব পালন করবেন 4 ব্রাজিলিয়ান রেফারি। ম্যাচে ফিল্ড রেফারি হিসেবে থাকবেন রাফায়েল ক্লাউস। কোপা আমেরিকার ফাইনালে লড়বে আর্জেন্টিনা, কলম্বিয়া, কিন্তু উত্তেজনার শেষ নেই ব্রাজিলেও। আকাশী নীল সমর্থকরা বলছেন কলম্বিয়ার হলুদ জার্সিতে ভর করেছে সেলেসাওরা, কিন্তু বাস্তবতা বলছে কনমেবলও চায় না ব্রাজিলকে বাদ দিয়ে হোক কোপার ফাইনাল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই অসম্ভবকে দারুণভাবে সম্ভব করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা। কোপার ফাইনালে তারা 6 রেফারির 4 জনকে বেছে নিয়েছে ব্রাজিল থেকে, বাকি 2 জন প্যারাগুইয়ান। মাঠে মূল রেফারির দায়িত্বে থাকবেন রাফায়েল ক্লাউস। তার সহকারী হিসেবে থাকবেন আরও 2 ব্রাজিলিয়ান, ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোরেয়া। এছাড়া ভিডিও অ্যাসিস্টিং রেফারির দায়িত্বও তুলে দেওয়া হয়েছে এক ব্রাজিলিয়ানের হাতে, রোডলফ স্টস্কি। তার সহকারী হিসেবে থাকবেন দানিলো মানিস। তবে চতুর্থ এবং পঞ্চম রেফারি 2 জনের জাতীয়তা আলাদা, হুয়ান বেনিতেজ এবং এডওয়ার্ডো কারাদোজা প্যারাগুয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2টা লোক আমার সামনে সালামের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। ঘণ্টা দিনেক বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীর অলিগলি প্রধান সড়ক। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ। আবারও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন। বাংলা ব্লকেটে হামলার প্রতিবাদে বিক্ষোভ, আন্দোলনে সমর্থনের পর ছাত্রদের ভোটাধিকার আদায়ে মাঠে নামার আহ্বান বিএনপির। দুর্ভোগ হলে ব্যবস্থার হুঁশিয়ারি আওয়ামী লীগের। এবং রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ, পুরনোগুলো অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।